প্রেমের ধূলিঝড় পর্ব 11। বিবাহিত পুরুষদের আশেপাশে বেশি ঘুরঘুর করা মেয়েদের কি বলে জানেন তো ম্যাডাম? তনুজা চট করে মুখ তুলে তাকায়। মুহূর্তকালের মধ্যে অগ্নিচোখ নিক্ষেপ করে আনসারের ওপর। আনসার মৃদু হাসে। হাসতে হাসতেই বলে, চলার পথে এমন অনেক কাঁচা পাকা গর্ত খুঁজে পাবেন, এগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে নেই। না হলে দেখা যাবে কোনো এক গর্তে আপনি নিজেই পড়ে গেলেন চট করে। তার চেয়ে বরং পাশ কাটিয়ে এগিয়ে যান, বেটার অপশন। আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? ফাঁকা কলসির আওয়াজ বেশি দেয়, আর আমার লাঠি বা কলসি দুটোই সাউন্ড প্রুফ, শুধু রেজাল্ট দেখায়। শেষের কথাটুকু বলার সময় আনসারের দৃষ্টি ছিল ধারালো, কণ্ঠ ছিল গাঢ়। আনসারের গা জ্বালানো হাসি দেখে মনে মনে বিরক্ত হলো তনুজা। কণ্ঠে খানিকটা জোর দিয়ে বলল, রেজাল্ট দেখানোর লোক ওকালতিতে ফলাফল দেখায়, ক্রিমিনালদের পা চেটে তাদের চামচাগিরি করে না। অবশ্য ওসব না করলে আপনার পেটে ভাত জুটবে না তো। তনুজার তাচ্ছিল্য ভরা কণ্ঠ শুনে খানিকটা উত্তেজিত হয়ে আনসার বলে, দেখুন ম্যাডাম, অযথা সব জায়গায় বাম হাত গলাতে যাবেন না, তাহলে এতদিনে যেটুকু সম্মান কুড়িয়েছেন সব ধুলোয় মিশে যাবে এক লহমায়। আপনি বরং এইসব কেসকে দূরে থাকুন। যেটুকু সম্মান আপনার প্রতি আছে সেইটুকু থাকুক। কথাগুলো না শোনার ভান করে তনুজা চেয়ার ছেড়ে উঠে গেল। বেরিয়ে যেতে যেতে দরজার কাছে দাঁড়িয়ে পড়ল। কণ্ঠ খানিকটা খাদে ফেলে বলল, আমিত্রু, আমাকে দুর্জয় স্যারের পাশে পাবেন, তার ঢাল হয়ে। তনুজার প্রখর দৃষ্টি আড়াল হতেই হাঁপ ছেড়ে বাঁচল আনসার। এতক্ষণ যেন নিঃশ্বাসটা কোনো মতে ভেতরে চেপে রেখেছিল সে। তার নিঃশ্বাসের শব্দেও বুঝি তনুজা ঠিক টের পেয়ে যাবে সব কিছু। সন্দেহ আরও গাঢ় হবে তার। দুর্জয়ের সাথে সাথে নন্দিতার চোখটাও যেন কখন লেগে গেছিল, খেয়াল নেই তার। ঘড়ির দিকে তাকাতেই নন্দিতা খেয়াল করল বেলা 9টা বাজে, অথচ এখনও বেঘরে ঘুমিয়ে দুর্জয়। আজ কি কোর্টে যাবে না? ভাবনার মাঝেই দুর্জয়ের সিল্কি চুলগুলোর মাঝে আঙুল চালালো সে। আঙুল চালানোর মাঝে মাঝে হাতের মুঠোয় ভরে চুল নিয়ে আলতো করে টানও দিল কয়েকবার। দুর্জয় নড়ে চড়ে উঠে আবারও তলিয়ে যাচ্ছে গভীর ঘুমে, যা দেখে খিলখিল করে হেসে ওঠে নন্দিতা। আজ যেন হাসি তার থামছেই না। ডান হাত দিয়ে দুর্জয়ের চুল নিয়ে খেলতে খেলতে তাকায় সে দুর্জয়ের দিকে। নিষ্পাপ চেহারা নিয়ে কি সুন্দর করে ঘুমাচ্ছে সে। ডাকতে মন না চাইলেও আলতো কণ্ঠে দুর্জয়কে ডাকতে শুরু করলো নন্দিতা। ঘুম ঘুম চোখে আলতো চোখ মেলে নন্দিতার দিকে তাকাতে আবারও বুকে মাথা রেখে শুয়ে পড়ে দুর্জয়। নন্দিতা খানিকটা তাড়া দেওয়ার ভঙ্গিতে বলে, উঠুন, কত বেলা হয়ে গেছে, কোর্টে যেতে হবে না? যেতে ইচ্ছে করছে না। একজন আইনজীবী হয়ে এমন কথা বললে চাকরি থাকবে না, তখন পেট চালাবেন কিভাবে? না থাকুক চাকরি, বউ থাকুক শুধু। কবি বলেছে, 3 বেলা নিয়ম করে বউয়ের চুমু খেলে শরীর আর মন দুটোই সুস্থ থাকে, খিদেও কম পায়। তাড়াতাড়ি চুমু দাও তো বউ। দুর্জয় নন্দিতাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। নিজেকে ছাড়াতে মোচড়ামুচড়ি করতে করতে নন্দিতা বলে ওঠে, ইস, কী সব কথাবার্তা, কোনো চুমুটুমু নেই, উঠুন জলদি। তুমি কিন্তু আমার খরচ বাড়াচ্ছ বউ। চুমু না খেলে খিদে বেশি পাবে, খিদে বেশি পেলে বাজার বেশি করতে হবে, বাজার বেশি করতে গেলে টাকা বেশি লাগবে, টাকা বেশি লাগলে টাকা ইনকাম করতে হবে বেশি, টাকা বেশি কামাই করতে গেলে আমাকে বেশি কষ্ট করতে হবে, বেশি কষ্ট করলে শরীর খারাপ করবে, শরীর খারাপ করলে বউকে ঠিকমতো আদর করতে পারবো না, বউকে ঠিকমতো আদর করতে না পারলে বউ শুকিয়ে যাবে, বউ শুকিয়ে গেলে তাকেও ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, ডাক্তারের কাছে নিয়ে গেলে সেই টাকা লাগবে। এই এত সব কিছু ঠিক হতে পারে একমাত্র তোমার উষ্ণ চুমুতে। নন্দিতা কপাল চাপড়ে বিরক্তি প্রকাশ করে বলল, হয়েছে হয়েছে। মুখে যেন খই ফুটছে ওনার। আগেই ভালো ছিলেন আপনি, কথা কম বলতেন, কি সুন্দর করে আমি সাইলেন্সার ডাকতাম। আর এখন কথা শুরু হলে তো শেষ হয় না।
বাপরে! দুর্জয় মুচকি হেসে নন্দিতার দিকে খানিকটা ঝুঁকে বলে, এই সব বইয়ের আদরের ফল। চুমু খাওয়ার বাহানায় তার ঠোঁট থেকে মধু ঢেলে দেয় মনে হয়। তাই তো এত সুন্দর সুন্দর কথা বলি আজকাল। ইস, শখ কত! আমি নাকি ওনাকে চুমু খাই। আপনাকে চুমু খাওয়ার থেকে ওই টিউবলাইটে চুমু খাওয়া ভালো। ইউ মিন্স হট হট চুমু? রাতে ফিরে তাহলে হট হট চুমু খাবো। রেডি থেকো বউ। বাড়ি থেকে বেশ অনেকটা দূরে অবস্থিত একটা ফার্ম হাউসে বসে হুক্কায় টান দিচ্ছেন জাওয়াদ সিকদার। মাথা ভর্তি টেনশনে, কপালে তার গভীর ভাঁজ। হুক্কাতে টান দিয়ে মুখ গোল করে ধোয়া ছেড়ে নিজেকে খানিকটা রিল্যাক্স করলেন তিনি। অতঃপর সরাসরি তাকালেন সামনের দিকে। সামনে অপরাধী ভঙ্গিতে দাঁড়িয়ে তার বড় ছেলে তৈমুর সিকদার। গায়ে জড়ানো পুলিশের পোশাক, সম্ভবত ডিউটি থেকে বেশ তোড়জোড় করে আনানো হয়েছে তাকে। তুমি থাকতে বাড়িতে এমন একটা কাজ কিভাবে হলো? গোটা একটা ফাইল রাতারাতি গায়েব হয় কিভাবে? আমি সত্যি জানি না বাবা। বাইরে টাইট সিকিউরিটি ভেদ করে বাড়ির ভেতরে আসা সাহস হবে না কারোর। আমার মনে হচ্ছে বাড়ির মধ্যে থাকা কেউ করেছে এই কাজটা। তৈমুরের নরম কণ্ঠ শুনে যেন আরও খানিকটা হুঙ্কার দিয়ে উঠলেন জাওয়াদ সিকদার। বললেন, তোমার গাফিলতির দায় এখন বাড়ির মধ্যে থাকা লোকেদের ওপর চাপাতে চাইছ? বাড়ির সদস্য কেউ এই কাজ করবে না। আর স্টাফ মেম্বাররা আমাদের কতখানি বিশ্বস্ত তোমার অজানা নয়। বিশ্বস্ত লোকও যে কখন বেইমানি করে বসে কে বলতে পারে? ফার্ম হাউসে ঢুকতে ঢুকতে বলে উঠল নাইম। সম্পর্কে তৈমুরে চাচাতো ভাই হলেও শিকদার পরিবারের কাউকেই বিশেষ পছন্দ করে না সে। তাই পরিবারের থেকে বিচ্ছিন্ন থেকে নিজের মতো করে কেরিয়ার গড়ছে সে। নিজের কঠোর পরিশ্রমে ডাক্তারিতে চান্স পেয়ে একজন সফল কার্ডিও সার্জন সে। জাওয়াদ বাঁকা চোখে তার দিকে তাকাতেই খানিকটা গা ঝাড়া ভাব করে সে বলল, আন্ডারগ্রাউন্ড ওয়ার্ল্ডে কম বেইমানি তো শিকদাররা করেনি। বেইমানি যেখানে তাদের রক্তে মিশে, এ আর এমন কি? নাইমকে এখানে দেখে চোখ বাঁকা করে ছোট ভাই লাবিবের দিকে তাকান জাওয়াদ। লাবিব শিকদার খানিকটা গম্ভীর কণ্ঠে নাইমকে বললেন, আমাদের বিজনেসের সাথে জড়াতে চাওনি তুমি স্বেচ্ছায়। আজ তাহলে এসবে জড়াচ্ছ কেন? জড়ায়নি তো, শুধু আয়না দেখালাম তোমাদের। আজ পর্যন্ত কেউ বোধহয় তোমাদের সামনে আয়না ধরেনি, না হলে নিজেদের কুৎসিত চেহারা দেখে নিজেদেরই ঘৃণা হতো। নাইম! লাবিবের ধমকে ভয় পেয়ে খানিকটা থেমে যায় নাইম। অতঃপর খানিকটা ধীর কণ্ঠে বলে ওঠে, আমাকে তো চুপ করিয়ে দেবে, কিন্তু বাস্তবতার আয়নায় নিজেদের দেখার জন্য প্রস্তুত হও। পাপ তার বাপকেও ছাড়ে না, তাই তোমার কিছু হলে আমার মা বিধবা হবে। এইটুকু বলে আর ক্ষণমুহূর্ত অপেক্ষা না করে টেবিলের ওপর রাখা গাড়ির চাবিটা হাতে উঠিয়ে নিয়ে লাবিবের দিকে দৃষ্টি মেলে বলে, এটা শিকদারদের টাকায় কেনা নয়, ভুলে যেও না। ছেলের জিনিসে বাপের পূর্ণ হক থাকে। আর তুমি ভুলে যেও না, ছোট থেকে খেয়ে পড়ে এই তাগড়া যুবকে পরিণত হয়েছে এই শিকদারের পয়সায়। সেই জন্যে নিজের শরীরকে ঘৃণা হয় আমার, এমনকি নিজের রক্ত আর রক্তের মানুষদেরও। শেষের কথাটুকু লাবিবের চোখে চোখ রেখে বলে ফার্ম হাউস ছেড়ে বেরিয়ে গেল নাইম। নতুন একটা কেস নিয়ে সারাদিন বেশ ব্যস্ততায় দিন কাটল দুর্জয়ের। কোর্টে কয়েক দফা শুনানির পর অবশেষে এই কেসটাও জিতল সে। যদিও এমন খুব কম কেসই আছে যেগুলো জিততে পারেনি অ্যাডভোকেট দুর্জয় এহসান, আর সেইগুলো সে নিজে থেকেই হেরেছিল। অন্যায়ের সাথে আপোষ করা তার ঠিক পোষায় না। ক্লায়েন্ট মিথ্যা বলে অপরাধী হয়েও যদি ভিকটিম সেজে তার কাছে কেস দেয়, তবে আসল তথ্য সামনে আসার পর সে নিজেই হেরে যায় সেই কেস। একজন আইনজীবীর কাছে কোর্ট তার কাছে ভীষণ পবিত্র একটা জায়গা, যেখানে সে সত্যের জন্য লড়াই করার শপথ করেছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর, অপরাধীদের শাস্তি দেওয়ার। ন্যায় বিচার পাওয়ার আশায় মানুষ যে জায়গায় আসে,
সে ন্যায়ের জায়গায় অন্যায় কাজ করা তার দ্বারা হয় না। তাই তো অনেক সময় হুমকির মুখেও পড়তে হয়েছে তাকে। শিকদারদের কেস যখন কোর্টে ওঠে, দেশের বেশ নামকরা একজন লয়ারের সন্ধান করতে করতে তারা খোঁজ পেয়েছিল অ্যাডভোকেট তুর্জয় এহসানের। বেশ মোটা অঙ্কের টাকার অফারও দিয়েছিল তুর্জয়কে। যখন কেসটা নিতে বাধ্য করতে পারেনি, সেই মুহূর্ত থেকে তুর্জয় শিকদারদের চক্ষুশূলে পরিণত হয়। এরপর তাদের বিপরীতে তুর্জয়কে দাঁড়াতে দেখে একবারে চরম দুশ্মনির মোড় নিল তা। গাড়ির কাছে আসতেই আচমকা তুর্জয়ের পথ আটকে ধরে অফিসার আলোক। এতদিন পর আলোককে চোখের সামনে দেখে খানিকটা ইতস্তত বোধ করে তুর্জয়। তবুও নিজেকে স্বাভাবিক রেখে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমার পথ আটকানো কি আপনার একমাত্র ফেভারিট ডিউটি অফিসার? আলোক হাসল, বড্ড ক্ষীণ সেই হাসি, যেন এই হাসির সাথে মিশে রয়েছে অনেকটা বেদনা। মুখে সেই হাসি ধরে রেখেই বলল, আপনার রাতে ঘুম কিভাবে আসে অ্যাডভোকেট তুর্জয় এহসান? নিজের ওয়াইফকে দেখলে আমার ওয়াইফের কথা মনে পড়ে না? মনে পড়ে না শুধু মাত্র আপনার কারণে সে মারা গিয়েছে? রাতে ঘুম আসার জন্য লাগে মানসিক শান্তি। এটুকু আমি বেশ পাই, কারণ আমি জানি আমি কতটুকু সৎ আর সত্য। তাই যে যাই ভাবুক, এতে আমার রাতের ঘুমের খুব একটা সমস্যা হয় না। ইউ বাস্টার্ড, তোর এই ভালো মানুষের মুখোশ আমি একদিন খুলে ফেলবো। মিথ্যা দায়ে আমার বউকে না ফাঁসালে আজ আমারও সুখের সংসার হতো। ভালোবেসে বিয়ে করেছিলাম আমরা। তুর্জয় মৃদু হাসে, দু পা পেছনে টেনে ক্লান্ত ভঙ্গিতে ফোঁস ছেড়ে বিনয়ী কণ্ঠে বলে, আমার যেটুকু প্রমাণ করার ছিল কোর্টেই করেছিলাম। সকল সাক্ষ্য প্রমাণ দেখেই আইন তার রায় জানিয়েছিল। হাজতবাসের চেয়ে আত্মহত্যা তার কাছে সহজ মনে হয়েছিল বলেই সে আত্মঘাতী হয়েছিল, নয়তো পরকীয়ার শাস্তি তো মৃত্যুদণ্ড নয়। আলোক চোখ তুলে তাকায় তুর্জয়ের দিকে, চোখ দিয়ে তার আগুন ঝরছে যেন। অন্ধকারেও স্পষ্ট টের পাওয়া যাচ্ছে তার আক্রোশ। তার মনের ভেতর চলতে থাকা প্রতিশোধের দাবানলে বালি চাপা দেওয়ার ব্যর্থ চেষ্টা চালাতে তুর্জয় হাত রাখে ইন্সপেক্টর আলোকের কাঁধে। নরম কণ্ঠে বলে, 4 বছর হয়ে গেছে, এবার সত্যটা মেনে নিন অফিসার। আপনার স্ত্রী আপনার অগোচরে বিভিন্ন পরপুরুষের সঙ্গে অবাধে সম্পর্ক রেখে গিয়েছিল। অভিযুক্ত ব্যক্তিটি ছিলেন তাদের মধ্যে একজন, যার সাথে তিনি প্রতারণা করেছিলেন, এমনকি মিথ্যা বিয়ের প্রলোভন দেখিয়ে তার সব কিছু দখল করেছিলেন। আমি সেদিনও বিশ্বাস করিনি, আজও করব না। আমাদের দুজনের প্রেম ছিল স্টুডেন্ট লাইফ থেকে। প্রিয়া আমার সাথে প্রতারণা করতে পারে না। সবটা আপনার আইনি গাফিলতির জন্য। আমার স্ত্রীর মৃত্যুর জন্য একমাত্র আপনি দায়ী। মিথ্যা দায় চাপিয়ে দেওয়া হয়েছিল বলেই সহ্য করতে পারেনি সে, তাই তো শেষ অবধি আত্মহত্যা করে বসল। সত্য আর বিশ্বাস সবসময় এক হয় না। আপনি সত্য দেখবেন নাকি বিশ্বাস, এটা পুরোটাই আপনার ওপর অফিসার। আমি আমার ডিউটি পালন করেছি মাত্র। নিজের বক্তব্য শেষ করে আর মুহূর্তকাল অপেক্ষা করে না তুর্জয়। গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেল নিজের গন্তব্যে। খোলা বারান্দায় দাঁড়িয়ে ডান হাতে কফির কাপ আর বাম হাতে দামি ব্র্যান্ডের একটা জ্বলন্ত সিগারেট। সিগারেটটা পুড়তে পুড়তে একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছে। আচমকা আঙুলের চামড়ায় জ্বালা পোড়া করতে ব্যথাতুর শব্দ করে হাত থেকে সিগারেট ছেড়ে দেয় ধূসর। সাদা ঢিলাঢালা ডেনিম জিন্সের প্যান্টে জ্বলন্ত সিগারেটের ছাই পড়ে ছড়িয়ে ছিটিয়ে। ডান হাতে থাকা কফির কাপটা থেকে বেশ খানিকটা কফিও পড়েছে তার পরনে সাদা টি শার্টে। এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে সেটা, তাই জ্বালা পোড়া না করলেও পছন্দের টি শার্টে লেগে যাওয়া দাগটার দিকে তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে কেমন যেন একটা কণ্ঠে বলে উঠল, ঠিক এমন করে পছন্দের আবরণে তুমি নামক দাগটা লেগে গেলে অবশেষে, কিন্তু ওঠানোর উপায় কই? লেপ্টে যাওয়া বা পন্থা কি? এতক্ষণে ধূসরের খেয়াল হলো সদ্য গোসল শেষে
ধোয়া ওঠা কফি নিয়ে বারান্দায় এসেছিল সে। সাথে একটা সিগারেট জ্বালিয়ে সুকটান দিতে গিয়ে আচমকা তার মনে পড়ে গেল সেই মেয়েটার কথা, যাকে পাওয়ার কোনো উপায় নেই, ছেড়ে দেওয়ার পথ খুঁজে পাচ্ছে না, যাকে পেতে গেলে জোর দখল বড্ড সহজ, অথচ দখলদারি করে পেতে চায় না। কি জানি কেন, কিভাবে চাইলো তাকে, যাকে না পাচ্ছে রাখতে, না পাচ্ছে ফেলতে, না পাচ্ছে সইতে, না পাচ্ছে ভুলতে। শুধু এইটুকু বুঝেছে সে বড্ড অন্যায় জিনিসে আসক্ত হয়েছে। একটা নেশা তাকে এমনভাবে টানছে, সে সব অন্যায় আবদারের ঊর্ধ্বে গিয়েও তাকে পাওয়ার উপায় খুঁজছে। তাকে চাই বলে তাকে চাইছে না, বরং তাকে ছাড়া ভালো থাকা যাচ্ছে না বলে চাইছে। একদিন, এক রাত, কয়েকটা মুহূর্তের জন্য নয়, বরং কয়েকটা জন্মের জন্য অধিকার চাইছে, বন্ধন চাইছে। বন্ধন থেকে পালিয়ে বেড়ানো উড়নচণ্ডী ছেলেটা বন্ধনে আবদ্ধ হতে উগ্রীব অবশেষে। নিজের মাঝে এই অমূল পরিবর্তনে নিজেই অবাক ধূসর। বিগত কয়েকদিন ধরেই লেট নাইট ক্লাবে মন টিকছে না তার। পিপাসার্থে মতো একের পর এক ড্রিঙ্ক পান করে অবশেষে বাড়ি ফিরে লম্বা একটা ঘুম দিচ্ছে। বিগত দিনে হওয়া গোল টেবিল মিটিংয়ে সবটাই কানে এসেছে তার। জাওয়াদ তালুকদার তাকে টানতে চায় এই ব্যবসায়, কিন্তু ব্যবসার এসব জটিল আর কঠিন সমীকরণ বোঝাচ্ছে ফুর্তি করে বেড়ানোটাকে বেশি প্রাধান্য দেয় সে। তাই তো বাবার ডাক পেয়েও ফার্ম হাউসে গিয়ে উপস্থিত হয়নি সে। মূলত মনে মনে একটা ভয়ও কাজ করছিল তার, বাবার তুখোড় দৃষ্টির কাছে যদি ধরা পড়ে যায়। এই ভয়ে সে পথে পা বাড়ায়নি আর। নঈমের বেয়াদবি আচরণের খবর পেয়ে এই প্রথম তার বেশ ভালো লেগেছে। তৈমুর যে মুহূর্তে এগুলো তাকে বলেছিল, তার মুখ ছিল বেজায় ভারী। বাবা তাকে অবিশ্বাস করছে, ঠিক অবিশ্বাস নয়, তার কাজে সন্তুষ্ট নন, বরং তিনি এটুকু যেন কিছুতেই মেনে নিতে পারছে না তৈমুর। বাবার আদেশ অক্ষরে অক্ষরে পালন করে এসেছে সে ছোট থেকে। বাবা যদি বলে দিনে চাঁদ ওঠে, তৈমুর সেটাই মুখস্থ করে নিয়েছে। পড়াশোনায় সে মন্দ ছিল না, ইঞ্জিনিয়ারিং ছেড়ে পুলিশের পোশাক গায়ে জড়ানোর পুরোটাই তার বাবা জাওয়াদ শিকদারের ইচ্ছেতে। ঘরে একজন পুলিশ থাকলে নাকি তার আড়ালে অনেক বেআইনি কাজ সারা যাবে। তৈমুর পুলিশে জয়েন দেওয়ার পর অবশ্য তাদের ব্যবসা বেড়েছে তরতর করে। বিদেশি ড্রাগ লাইসেন্স ছাড়াই সাপ্লাই দিতে গিয়ে কোটি কোটি টাকা কামিয়েছে। বেআইনি ওষুধ থেকে শুরু করে নিষিদ্ধ ড্রাগ সবই সাপ্লাই করেছে দিনের আলোতে। তাদের ব্যবসার একটা বড় অংশ কাজ করে ওষুধ নিয়ে, যেখানে যেখানে ওষুধের সাথে অল্প পরিমাণে কেমিক্যাল মিশিয়ে সিল প্যাক ওষুধের মতো তৈরি করে সাপ্লাই করা হয় বাজারে। যে ওষুধগুলো দেখতে একদম সাধারণ ওষুধের মতো, চড়া লাভ করে আসল ওষুধের পরিবর্তে সেই ওষুধগুলোই কেমিস্ট থেকে সংগ্রহ করে মানুষজন। দুপুরের পর থেকে বেশ কয়েকবার শরীর ঝাঁকিয়ে বমি হয়েছে নন্দিতার। খাবার দেখলে এই বমি আরও বেড়ে যাচ্ছে যেন। নন্দিতা চেয়েছিল আজই আলাদা শিফট হতে দুর্জয়ের থেকে, তবে শরীরের এই পরিস্থিতি দেখে সেটা আর হলো না, বরং সারাটা দিন বেঘোরে বিছানায় পড়ে রইল সে। প্রায় 15 মিনিট ধরে এক ধারে কলিং বেল বাজিয়ে চলেছে দুর্জয়, অথচ ভেতর থেকে কারোর কোনো সাড়া শব্দ নেই। ভয়ে রীতিমতো হাত পা ঠান্ডা হয়ে আসার উপক্রম তার। তাড়াহুড়ো করে ব্যাগ থেকে দরজার এক্সট্রা চাবি খুঁজতে শুরু করলো সে। চাবিটা খুব একটা প্রয়োজন পড়ে না বলে কোথায় যে রেখেছে খুঁজে পেতে বেশ বেগ পোহাতে হলো তাকে। শ্বাসটুকু আটকে দরজায় চাবি খুলে দৌড়ে নিজের ঘরের দিকে গেল দুর্জয়। নন্দিতাকে এলোমেলোভাবে বিছানায় শুয়ে থাকতে দেখে ভয়টা তার বেড়ে গেল আরও। কাছে এসে কপালে গলায় হাত ঠেকিয়ে জ্বর পরিমাপ করল। শরীর ঠান্ডা নন্দিতার, অথচ বেঘোরে ঘুমোচ্ছে সে।
অজ্ঞান হলো কি না বুঝতে না পেরে আলতো করে নন্দিতার মাথাটা নিজের কোলে তুলে গালে ছোট ছোট করে কয়েকটা চড় মারল নন্দিতার। বেশ খানিকটা সময় পর মৃদু চোখ খুলে তাকালো নন্দিতা। কয়েক ঘন্টায় চোখের নিচে কেমন কালছিটে দাগ পড়ে গেছে। দুর্বল শরীর নিয়ে ক্লান্ত কণ্ঠে শুধু সে বলল, বড্ড ক্লান্ত লাগছে, ঘুমোতে দিন। দুর্জয় থামল না। নন্দিতার চোখ বুঝতে ফেলতেই তাকে আবারও জাগিয়ে তুলে প্রশ্ন করল, এত অসুস্থ হলে কিভাবে? খেয়েছো কিছু? খাবার দেখলেই বমি পাচ্ছে। আমি বোধহয় বাঁচব না আর বেশি দিন। তখন কি আপনি এভাবে অন্য কারো যত্ন নেবেন? এত ব্যস্ত কি তাকে নিয়েও হবেন? দুর্জয় নিচু হয়। নন্দিতার কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে মৃদু কণ্ঠে বলে ওঠে, আমাকে ধ্বংস করার এই একটাই মূল মন্ত্র, তুই। বিছানার ওপর আধশোয়া ক্রমশ হাত পা ছুড়াছুড়ি করে চলেছে নন্দিতা। দুর্জয় বাম হাতে তার কোমর আঁকড়ে রেখেছে জোর করে। ডান হাতে তার টক দই দিয়ে মাখানো ভাত। প্লেটটা বিছানার একপাশে সরিয়ে রেখে নন্দিতাকে নিজের বুকের সাথে আরও খানিকটা ঠেসে ধরল দুর্জয়। নন্দিতা ঠোঁট উল্টে বাচ্চাদের মতো করে তাকালো দুর্জয়ের দিকে। ভাবখানা এমন যেন তাকে জোর করে ভুলভাল কিছু খাওয়ানো হচ্ছে। নন্দিতার এমন আচরণ দেখে প্রথমে নিজেও খানিকটা ভ্যাবাচাকা খেয়েছিল দুর্জয়, কিন্তু পরবর্তীতে আর মাথা ঘামায়নি। ডেস্কে তার প্রচুর কাজ পড়ে আছে। শিকদারদের কেসটা কোর্টে উঠবে কাল, ফাইলগুলো রেডি করতে হবে তাকে। আপাতত নন্দিতাকে কিছু খাইয়ে ঘুম পাড়ানো তার মূল উদ্দেশ্য। জোর করে পুরো ভাতটা খাওয়ানোর শেষে বিজয়ের হাসি দিল দুর্জয়। নন্দিতা মুখ বেজার করে ধপাস করে শুয়ে পড়ল বিছানার এক পাশে। দুর্জয় শব্দহীন হাসল। বিছানা থেকে নেমে যাওয়ার সময় আলতো করে কপালে চুমু দিল তার। মনে মনে বেশ খুশি হলো। মুখটা অমন করে চোখ বুঝল নন্দিতা। এলোমেলো কিচেন গোছাতে বেশ সময় লেগে গেল দুর্জয়ের। সব কাজ সেরে রুমে এসে নন্দিতার পাশে বসতেই খেয়াল করলো সে ঘুমিয়ে পড়েছে এতক্ষণে। ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে নন্দিতার ঘুমন্ত মুখের দিকে তাকাতেই আপনা আপনি ঠোঁটটা আলগা হয়ে উঠল তার। আজ প্রথমবারের মতো দুর্জয় অনুভব করল বাবা হিসেবে খুব একটা মন্দ হবে না সে। বইয়ের মতো বাচ্চাদের ধরে বেঁধে খাওয়াবে না যদিও, সে নরম টুকটুকে শরীরটাকে বড্ড সাবধানে আগলে রেখে যত্ন নেবে। ভাবনার মাঝে গায়ে কাঁটা দিয়ে উঠল তার। বাবা হওয়ার অনুভূতি এমন কেন? তন মন জুড়ে কেমন যেন এক শিরশিরানি অনুভূতি খেলে গেল। হাত বাড়িয়ে নন্দিতার চুলের মাঝে বিড়ি কেটে দিতে দিতে করুণ কণ্ঠে দুর্জয় বলে উঠল, বাচ্চার মা আর বাচ্চা দুটোকে একসাথে সামলানোর মতো হায়াত দিয়ে পাঠানো হয়েছে তো আমাকে। বেশ বেলা করে ঘুম ভাঙল নন্দিতার। ঘুমের ঘোরে বিছানার অপর পাশ হাতড়ালো সে স্বভাবসুলভ ভঙ্গিতে, কিন্তু জায়গাটা আজ খালি। দুর্জয়ের ঘুম ভেঙে গেছে বুঝতে পেরে তড়িঘড়ি চোখ মেলে তাকালো নন্দিতা। ঘড়িতে তখন 9:45। এত সকাল সকাল দুর্জয় বেরোনোর কথা তো নয়। আচমকা কিছু একটা মনে পড়তেই মোবাইল হাতে নিয়ে আজকের তারিখ দেখেই চমকে ওঠে সে। আজ তো সেই দিন, যে দিনের জন্য এতদিন অপেক্ষা করেছে দুর্জয়। আজ শিকদারদের কেসটা কোর্টে উঠবে। আইনি মতে সওয়াল জবাব করা হবে, হবে তর্ক বিতর্ক, সত্য মিথ্যার লড়াই। চলবে কত অরাজকতা নিজেদের পাপের বোঝা ঢাকতে। পাপের সাম্রাজ্য ধ্বংস করতে চাওয়া প্রতিটা মানুষের প্রাণ নিয়েও টানাটানি হবে। দিনের শুরুটা কেমন যেন ভালো ঠেকল না নন্দিতার। কেমন এক দমবন্ধকর অনুভূতি যেন চেপে ধরেছে তার গলা। মনের মাঝে চলছে উতাল পাতাল এক ঢেউ, চলছে ঝড় ঝঞ্ঝা। তপ্ত দীর্ঘশ্বাস ফেলে মোবাইলটা টেবিলে রেখে দিতে গিয়েও খেয়াল করলো ধূসরের মিসড কল। সকাল থেকে 10 বার কল দিয়েছে সে, লাস্ট কলটাও কিছুক্ষণ আগে। ভয় শঙ্কা যেন বেড়ে গেল আরও খানিকটা। কাঁপা কাঁপা হাতে ধূসরকে কল করলো সে। ওপাশ থেকে কলটা রিসিভ হলো সাথে সাথেই, অথচ কোনো কথা বলল না।
নন্দিতা ব্যস্ত কণ্ঠে প্রশ্ন করল, কেন ফোন দিয়েছেন? আপনার কণ্ঠ শুনতে। কোনো কাজের আগে মুখ মিষ্টি করে গেলে কাজটা নাকি ভালোভাবে হয়ে যায়। সেভাবে মুখ মিষ্টি করার তো আর অধিকার নেই, তাই ভাবলাম মিষ্টি কণ্ঠটাই শুনে ফেলি। আপনি কি জানেন আপনি কত ফালতু একটা লোক? নন্দিতার রাগী কণ্ঠের বিপরীতে খানিকটা হাসে ধূসর বলে, জানি, মা বলতো আমি নাকি পুরো বাবার মতো। তার মানে আপনি স্বীকার করছেন আপনার বাবা খারাপ? তাহলে কেন তাকে সাহায্য করছেন? কেন অন্যায়ের সাথে আপোষ করছেন? ধূসর আবারও চমৎকার হাসে, হাসতে হাসতে বলে, আমি কই স্বীকার করলাম? বলেছি মা বলতো। মায়ের ধারণা স্বীকৃতি পাওয়ার আগে আমাদের উপর রাগ করে বোধহয় তিনি ঘুমিয়ে গেলেন মাটির নিচে। নন্দিতা খানিকটা সময় চুপ থাকলো। ওপাশ থেকে কোনো কথা এলো না। এতটা সময় নিজেকে খানিকটা শান্ত করে নন্দিতা নরম কণ্ঠে বলল, আপনার মা বোধহয় কখনো চাননি আপনি আপনার বাবার মতো হন। আপনার বাবার প্রতি তার যে অসন্তোষ ছিল, আপনার কথায় বেশ টের পেলাম। অথচ আপনি ঠিকই বাবার মতো হলেন। আপনার মায়ের ভয় ছিল আপনাকে নিয়ে, আর আপনি সেই ভয়টাকে সত্যি করে দিলেন। আমি তো হতে চাইনি। মায়ের আঁচলে বাঁধা একটা শৃঙ্খল বাচ্চা ছিলাম। এতটা উচ্ছৃঙ্খল তো তার যাওয়ার পর হলাম। একা বড় হতে হতে কখন যে দুনিয়ার চাকচিক্যতা গায়ে মেখে নিলাম টেরই পেলাম না। এরপর আর কখনো বেরিয়ে আসতে পারলাম না। ধূসরের কণ্ঠটা করুণ শোনালো। নন্দিতা তাকে শান্ত করার ভঙ্গিতে বলে উঠল, আপনার জীবনের পুরো ঘটনা আমার জানা নেই, তবে কারো চলে যাওয়া আপনাকে বদলায়নি, বরং আপনি চেয়েছেন বলে বদলেছেন। এই দোষটুকু পুরোটাই আপনার। আপনাকে আমার কেন এত ভালো লাগে জানেন? আপনার কাছে এলে আমি মা মা গন্ধটা পাই। মায়ের শাসন, বাঁধন সবটুকু কিভাবে যেন মিলে যায় আপনার সাথে। তুর্জয় এহসানের আগে আমি কেন পেলাম না বলুন তো আপনাকে? নন্দিতার অস্বস্তি লাগতে শুরু হলো এবার। তাড়াহুড়ো করে ফোনটা কেটে দিতে গেলে সাথে সাথেই হুঁশিয়ারি দিয়ে ধূসর বলে ওঠে, কাটবেন না একদম, কথা আছে। আপনার এমন অবান্তর কথা শোনার সময় কিংবা রুচি কোনোটাই আমার নেই। অবান্তর নয় কিছুই, এটা আমার আক্ষেপ, আমার অনুশোচনা। এসব আপনি বুঝবেন না, বুঝতে চাইও না। আমি যাকে ভালোবাসি তাকে ছাড়া আর কাউকে বোঝার প্রয়োজন বোধ করি না। আর আমার ভালোবাসা, আমি যাকে ভালোবাসি তাকে বোঝা তো আমারও প্রয়োজন, তাই না? ভালোবাসার মতো সুন্দর জিনিস আপনাদের মতো পাপিষ্ঠদের মুখে মানায় না। এতে ভালোবাসার পবিত্রতা হারায়। এত ঘৃণা করেন আমাদের? ধূসর করুণ কণ্ঠে প্রশ্ন করলে নন্দিতা কণ্ঠে খানিক জোর ধরে বলল, আপনার ধারণার চেয়েও বেশি। আমার স্বামীর ক্ষতি করতে চাওয়া প্রতিটা মানুষকে আমি চরমভাবে ঘৃণা করি। ধূসর হাসল আবারও, বলল, ইস, এমন চাঁদ কপাল নিয়ে জন্মটা আমার হলো না কেন? কপাল কেটে আপনাকে নিয়ে নেওয়া যায় না? অবান্তর কথা শেষ হলে রাখছি। এসব অন্য মেয়েদের ওপর ট্রাই করুন। ন্যূনতম রুচিবোধ বেঁচে থাকলে একজন বিবাহিতা মেয়েকে এসব বলবেন না আর। ধূসর ফোঁস করে শ্বাস ছাড়ল। অতঃপর কণ্ঠটা স্বাভাবিক করার চেষ্টা করে বলল, আপনার স্বামীকে একটু সাবধানে থাকতে বলবেন। গাড়ি ছাড়া যেন না বের হয় কোথাও। তার কিছু হলে তো আপনি আবার ভালো থাকবেন না, আর আপনি ভালো না থাকলে আরও একজন। ফোনটা কেটে দেয় নন্দিতা। এসব কথা ভালো লাগছে না তার। তবে ধূসর যে তাদের সাবধান করার জন্য কল দিয়েছিল বুঝেছে সে। নিশ্চয়ই বেশ বড়সড় কিছু প্ল্যানিং চলছে তাদের, কিন্তু কি? বিছানা থেকে নামতে গিয়ে সাইড টেবিলের পাশে একটা চিরকুট পেল নন্দিতা। চিরকুটটা যে তুর্জয়ের লেখা এ বিষয়ে সন্দেহ নেই কোনো কারণবশত আগে বের হতে হলে এমনই চিরকুট রেখে যায় সে তার জন্য। নন্দিতার বেশ ভালো লাগে এই ব্যাপারটা। কেমন যেন প্রেম আবেগ ঠিকরে পড়ে তার প্রতিটা শব্দে। আজকে থেকে আরও কয়েকটা দিন আমার জন্য ভীষণ আতঙ্কের, ভয়ের। ভয় আমি নিজেকে নিয়ে পাই না। যেটুকু ভয় সবটুকুই তুমি।
তোমাকে কাছে পাওয়ার লোভে মৃত্যুকে আলিঙ্গন করতে ভয় পাই এখন। নিজের যত্ন নিও, আমি আসছি। ফিরতে লেট হবে কিন্তু, চিন্তা করো না। অজু করে এসে নামাজে বসল নন্দিতা। কয়েক রাকাত নফল নামাজ পড়ে সিজদায় লুটিয়ে পড়ল সে। বুক উজাড় করে কান্না ঢল নেমে এলো তার সৃষ্টিকর্তার নিকট। কাঁদল, চাইল, অভিযোগ করল। সবশেষে সবটুকু ভয় আশঙ্কা সৃষ্টিকর্তার কাছে উজাড় করে দিয়ে নিরাপত্তা চাইল। চাইল আরও কত কিছু, যা চাওয়া যায় না মানুষের কাছে। সে সবটা তার কাছে চাইল। অবশেষে হিচকি তুলতে গিয়ে তীব্র ব্যথা টের পেল পেটে। চলবে।